देखिए, सबसे पहले तो लापता, भाग गए, भगोड़े हैं, इस प्रकार की भाषा भारत की सार्वजनिक जीवन में और संसदीय जीवन में अभी अभी सुनाई पड़ती है। जब से संसद सत्र शुरू हुआ तब से लगातार मैं संसद में आता हूं, मेरी चैम्बर में बैठा हूं। चूंकि संसद भवन के अंदर विपक्ष संसद को चलने ही नहीं दे रहा है, दोनों गृहों में, तो कोई जाकर क्या करेगा। जहां तक चर्चा का सवाल है, सरकार की ओर से किरण रिजिजू जी ने, जो हमारे पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर है, उन्होंने बहुत स्पष्ट कर दिया है कि जो नीट आंदोलन के छात्र प्रदर्शन पर सभी प्रकार की चर्चा करने के लिए सरकार तैयार है और चर्चा के लिए समय सुनिश्चित किया जाए और विपक्ष तैयार हो जाए। চলুন তাহলে ফাইনালি অমিত শাহের বক্তব্য সামনে চলে এলো। ওনার স্ট্যান্ড পয়েন্ট কি, উনি কি বলতে চাইলেন, পুরোটাই আমি আপনাদের সামনে চালালাম ভিডিওর মাধ্যমে, যেখানে পরিষ্কার বার্তা দিলেন যে সব রকম চর্চার জন্য আমরা তৈরি আছি। এখন কোয়েশ্চেন হচ্ছে এইটা যে তাহলে যে হুইপ জারি করা হয়েছিল 11, 12, 13, তাহলে কি এফসিআরএ বা ডিলিমিটেশন বা উমেন রিজার্ভেশন কোনো বিল কি পাস হচ্ছে? এখনো পর্যন্ত এমন কোনো খবর নেই, হচ্ছে না। তার মানে এই ভিডিওতে যে বক্তব্য অমিত শাহ রাখছেন তার সাথে ওনার কি মেন্টালের কন্ডিশন ঠিক রয়েছে? মানে খারাপভাবে নিয়েন না, আমি কি বলতে চাইছি তার যুক্তিটা ধরার চেষ্টা করুন। উনি যে বক্তব্য রাখছেন এবং অ্যাকচুয়াল যে পরিস্থিতি সেটা কি ম্যাচ করছে? ম্যাচ করছে না। কারণ উনি বক্তব্য রাখছেন এক, মাথায় টেনশন কাজ করছে আর এক। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে এফসিআরএ বিল কতটা দেশের জন্য ইম্পর্ট্যান্ট এখন প্রত্যেকটা নাগরিক জানে, কিন্তু তারপরেও এটা আমাদের ভারতীয় হয়ে লজ্জা যে সিম্পল মেজরিটিতে পাস হওয়া বিল আমরা পাস করাতে পারছি না। এটা হচ্ছে বাস্তব চিত্র। বলতে পারেন যে আন্তর্জাতিক চাপ রয়েছে, আমেরিকা জার্মানি ওপেন বয়ান দিচ্ছে, কিন্তু তার পাশাপাশি এটাও বাস্তব যে বিরোধীরা যারা এফসিআরএ বিল সম্পর্কে সবটা জানার পর তারা এখনো বিদেশি হস্তক্ষেপ হচ্ছে জেনেও যে চাটুকাগিরি করছে, এটা আমাদের জন্য লজ্জা। এখন কোয়েশ্চেন এইটা যে এফসিআরএ বিল ধরুন বিজেপি পাস করাতে পারলো না বা হলো না, তাহলে অন্য কোনো দল যদি আসে সে কি পাস করাতে পারবে? বা সে কি কোনোদিন এফসিআরএর মতো বিলকে হাত দিতে পারতো বা পারবে? সিম্পল সা কোয়েশ্চেন আমার, একদম সিম্পল সা কোয়েশ্চেন। সেটা হচ্ছে এফসিআরএ বিল যেটা আজ থেকে 25 থেকে 30 বছর আগে হওয়ার কথা ছিল, যে এফসিআরএর বিরোধিতায় আজকে আমাদের দেশের লোকজন আমাদের এগেনস্টে, মিজোরামে দেখছেন খ্রিস্টান কমিউনিটি স্টার্ট করে দিয়েছে বিরোধ। কারা এই খ্রিস্টান? কনভার্টেড খ্রিস্টান। সাউথে পরিষ্কার বার্তা দিচ্ছে এফসিআরএর বিরুদ্ধে। কারা এরা? কনভার্টেড খ্রিস্টান। তো আজ এই বিল পাস করানো দরকার ছিল নাকি আরো 25 থেকে 30 বছর আগে? তাহলে কোয়েশ্চেন আমার এখান থেকে এটাও হয় যে বিরোধীরা কি কোনোদিন হিম্মত দেখাবে এই বিলে হাত দেওয়ার? আজ তারা চর্চা করছে না। এটাও লজ্জা যে সংসদ মাত্র 15 ঘন্টা চলেছে এই মনসুন সেশনে, আপনারা ভাবতে পারছেন? তাহলে বিদেশিরা এত হাবি। তার থেকেও বড় লজ্জা হচ্ছে যে তামিলনাড়ুতে নতুন সরকার হয়েছে, বিজয় থালাপাতির সরকার হয়েছে, উনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি খ্রিশ্চান কমিউনিটি থেকে আসেন, কনভার্ট হয়েছেন খ্রিশ্চান, সেটা অ্যানাদার থিং। বাট এখান থেকে আরেকটা কোয়েশ্চেন রাইজ হয়, সেটা হচ্ছে উনি কি জানেন না এফসিআরএ কতটা দরকার? শিক্ষিত অ্যাক্টর, উনি কি জানেন না ডিলিমিটেশনও কতটা দরকার? আজ উনি ওনার বিধানসভায় পাস করছেন রিজলিউশন, কি না তো 543টা সিট লোকসভায় ফ্রিজ করা হলো, ওটার থেকে বাড়ানো যাবে না। দেখুন, সে বাড়িতে বসে আমিও ভাবতে পারি যে ট্রাম্পকে আমি উপরে ফেলে দেবো বা আমি দেশের সরকার হিলিয়ে দেবো, আমার রুম, আমার জিউরিসডিকশন, আমি যা খুশি রিজলিউশন পাস করাতে পারি, হাবি হবে না। বাট তিনি এটা কি বার্তা দিলেন এইটাতে ফোকাস করুন। থালাপাতি বিজয় তিনি পরিষ্কার এটা বার্তা দিলেন কেন্দ্র সরকারকে যে আমি এফসিআরএর সাপোর্টে নেই, আমি ডিলিমিটেশনের সাপোর্টে নেই। বাস ইকুয়েশন ম্যাচ করছে না, ক্যালকুলেশনে সিট বেরোচ্ছে না, তো কি করবে কেন্দ্রীয় সরকার? বিদেশকে তো চ্যালেঞ্জ নিয়ে নিল। আপনারা জানেন রণধীর জয়সওয়াল এমইএ স্পোক্স পারসন বলে দিলেন যে আমাদের ইন্টারনাল ম্যাটারে তোমরা হস্তক্ষেপ করো না, কিন্তু আমাদের দেশে বসে থাকা রাজনৈতিকবিদ যারা এরকম ছল করছে এবং বার্তা দিচ্ছে যে ডিলিমিটেশনের সঙ্গে আমরা নেই বা এই এফসিআর এর সঙ্গে নেই, তাদেরকে কি করে
ডিল করবে? ডিলিমিটেশন প্রয়োজন নেই? জনপ্রতিনিধি বাড়ছে, এক একটা লোকসভাতে 16 লক্ষ থেকে 18 লক্ষ লোকজন হয়ে গেছে, তার পিছু একটা জনপ্রতিনিধি বাড়ানোর প্রয়োজন নেই? যুক্তিতে আসুন। জনপ্রতিনিধি বাড়ানোর প্রয়োজন রয়েছে তো, জনসংখ্যা বাড়ছে তো নেই। আচ্ছা, খ্রিশ্চান কমিউনিটি এক হয়ে তারা আন্দোলন করতে লাগছে, সরকার ভয় পাচ্ছে কিসের জন্য? যে তো রাজনৈতিক দল নেমে পড়বে তো আন্দোলনকে হাওয়া দিতে। তাদের কাছে ম্যাটার এটা করছে না যে এফসিআর কতটা ইম্পর্টেন্ট বা ডিলিমিটেশন কতটা ইম্পর্টেন্ট বা উমেন রিজার্ভেশন ইম্পর্টেন্ট কিনা, তারা রাজনীতিকরণ করতে লাগছে। আমি ছোট্ট পরে এক্সাম্পল আজকে আপনাদেরকে দিই। আজকে এই যে বিজয় থালাপাতির মতো নেতা যারা এফসিআর এগেনস্টে, তাদের জন্য একটা ছোট্ট এক্সাম্পল ভালো করে ভাবুন। আজকে আবারও বনগাঁ থেকে গ্রেফতার হয়েছে এক পাক নাগরিক, আমাদের পশ্চিমবঙ্গ বনগাঁ থেকে গ্রেফতার হয়েছে পাক নাগরিক। কি না, তো জঙ্গি কার্যকলাপ ছিল। তার যখন ডকুমেন্ট ভেরিফাই করা হচ্ছে দেখা যাচ্ছে অ্যাকচুয়াল নাম হচ্ছে রানা রাউত, পাকিস্তানি নাগরিক, এবং সে এখানে ওয়াহাব আলম নামে মানে পরিচয়, সে আমাদের রাজ্যে ঘুরছিল। যখন সে আঁচ করে ফেলেছে যে আমাকে বেঙ্গল এসটিএফ ধরে ফেলবে, প্ল্যানিং করে নিল বাংলাদেশ পালানোর, প্রায় মুখোমুখি মানে বাংলাদেশ ঢুকেই যেত, সীমান্তবর্তী এলাকায় পৌঁছেই গেছিল, সেখান থেকে বেঙ্গল এসটিএফ ধরলো। কি কার্যকলাপ করছে সে? আমাদের দেশের সেনা আর রেলের গতিবিধির ওপর নজর রেখে আইএসআইকে ইনফরমেশন পাঠাচ্ছে। তো এরা কারা? এরা ততটাই সিম্পল ব্যক্তি যতটা আমরা আপনারা, যার জন্য পুলিশের র্যাডারে এরা আসে না। ভালো করে বুঝুন এই পয়েন্ট। প্রচুর স্লিপার সেল আছে। আগের সরকারের তো পরিস্থিতি আপনারা জানেন, স্লিপার সেল ধরলেও হয়তো বলতো না, ধামাচাপা দিয়ে দিত, কারণ নাম খারাপ হবে সরকারের। এরকম প্রচুর স্লিপার সেল আছে যারা নর্মালি থাকছে, কিন্তু যখনই দেখছে দেশের মধ্যে কোথাও আনরেস্ট তৈরি হচ্ছে তখনই তাদের আকার কল আর বাস অ্যাক্টিভ হয়ে যাও, অ্যাক্টিভ হয়ে যাও। আর তারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এক্সেসিভ যে অ্যাক্টিভ হচ্ছে, সে বেঙ্গল এসটিএফ এর বলুন বা যে কোনো পুলিশের, এই যে পাঞ্জাব থেকেও ধরা পড়লো, পুলিশের নজরে চলে আসছে, ধরা পড়ছে। কিছু তো ধরা পড়ছে, সব কি ধরা পড়ছে? ধরা পড়ছে না। এইগুলো হচ্ছে আমাদের দেশের ইন্টারনাল প্রবলেম, যেগুলো বহু আগে থেকে ডিল করতে হতো। ডিল না করে করে, গাফিলতি করে করে, সীমান্তবর্তী এলাকা ছেড়ে 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 আজ এই পরিস্থিতি হয়েছে। এবং একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দিলাম যে ওয়াহাব আলম অ্যারেস্ট হয়েছে, তার আগে মোহাম্মদ ইজাজ অ্যারেস্ট হয়েছে কলকাতার তপসিয়া থেকে। এই ব্যক্তি কি করেছে? এই ব্যক্তি সেই জঙ্গিকে নথি বানিয়ে দেওয়াতে হেল্প করেছে। অনুমান তো এটাও লাগানো হচ্ছে যে নেপালও তারা গেছিল, নেপাল থেকে ভারতে এসছে। খুব সিম্পল সে ক্যালকুলেশন, বোঝা যাচ্ছে যে পাকিস্তান থেকে ডিরেক্ট ঢুকতে পারছে না, তারা ঘুর পথে ভারতে এন্ট্রি নিচ্ছে। তো সেফেস্ট জায়গা হচ্ছে কোথায়? ওয়েস্ট বেঙ্গল। কিছু হলেই বাংলাদেশ পালিয়ে যাও, তারা ওয়েস্ট বেঙ্গলে শেল্টার নিচ্ছে। এখন এখান থেকে বোঝার কি আছে যে এই যে স্লিপার সেল যারা অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে, তাদের পেট তো চলছে। কোথায় থেকে পেট চলছে? খুব সিম্পল সা ব্যাপার, যে বেশ কিছু এনজিওর সাথে এরা নিজেদেরকে জড়িয়ে ফেলছে, যেখান থেকে টাকা আসছে, যেখান থেকে ওরা একটা টাকা পাচ্ছে, এবং যার ফলে তারা দেশ বিরোধী কার্যকলাপে জড়াচ্ছে। তো সরকার যদি মেন মূলে হিট করে দেয় তাহলে তো এদের পেট চলবে না, স্লিপার সেল অ্যাক্টিভেট হবে না, কাজ করতে পারবে না, নর্মাল নাগরিক হয়ে থেকে যাবে। এটা তো প্রবলেম যে সরকার এবার গোড়াতে হিট করছে। যদিও এখানেই থেমে যায়নি। এবার আমি আপনাদেরকে জানাই যে রাজ্য সরকার বেশ কিছু ইম্পর্টেন্ট পদক্ষেপ নিতে চলেছে, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্পেশালি আমাদের রাজ্যের জন্য। দুটো ইম্পর্টেন্ট বিলের ইঙ্গিত অলরেডি শুভেন্দু অধিকারী দিয়েছেন। কালকেই বাঁকুড়াতে পশ্চিমাঞ্চলে উন্নয়ন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং সেখান থেকে বার্তা দিয়েছেন দুটো বিলের। এক হচ্ছে ধর্মান্তরণ বিরোধী বিল, আর দ্বিতীয় হচ্ছে জমি কেনাবেচা সংক্রান্ত কঠোর বিল। অর্থাৎ ওখানেও অ্যামেন্ড করতে চলেছেন যে কঠোরভাবে বিলটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। বার্তা তিনি ভালো দিয়েছেন যে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্মান্তর চলছে, এটা ফ্যাক্ট, এটা সত্যি, এটা গ্রাউন্ড রিয়ালিটি, এটা চলছে। আর সেকেন্ড হচ্ছে বেশ কিছু জমি মাফিয়ারা দালালিগিরি করছে, তাদের দালালি তো হচ্ছেই, প্লাস ল্যান্ড জিহাদ চলছে আমাদের রাজ্যে, ল্যান্ড জিহাদ চলছে। এবার কোয়েশ্চেন হচ্ছে, ল্যান্ড জিহাদের মতো শব্দ ব্যবহার করলাম মানে আপনারা ভাবেন যে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল ধরছি, না, হিন্দু মুসলিমে কেন যাচ্ছে না, আমি বলছি আপনাদেরকে ল্যান্ড জিহাদ কাকে বলা হয়। আমি আপনারা এরকমভাবে ভাবি না। যদি আমাদেরকেও একটা ঘরে 5 ঘন্টা ধরে কোনো পার্টিকুলার বিষয় নিয়ে ক্লাস নেওয়া হতো এবং আমাদের মকসদ বা ইন্টেনশন বা আমাদের কি করণীয় সেটা যদি থোপা হতো ডেলি 5-6 ঘন্টার ক্লাসে, তখন আপনাদের মাইন্ডে এই রকম থটস আসতো। এখন আসে না।
কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় কি হয়, ল্যান্ড জিহাদ মানে সেই পার্টিকুলার ব্যক্তির ইন্টেনশনই এটা হয়ে যায় যে আমি কোনো ল্যান্ড দখল করছি, মানে আমি এখানে কোনো একটা ইন্টেনশনে ল্যান্ড জিহাদ হচ্ছে, কোনো একটা ইন্টেনশনে দখল করছি। কি ইন্টেনশন? হয়তো সেটা হতে পারে যে আমি পার্টিকুলার কোনো কমিউনিটিকে বিস্তার করব, তাই আমি সেই ল্যান্ড দখল করলাম। আমার পার্টিকুলার ওই ল্যান্ডই চাই যার মাধ্যমে লেনদেন বেটার হবে, তো ওই ল্যান্ড আমি দখল করব। তার জন্য যদি দালালকে কিছু টাকা দিতে হয়, সেটিং করতে হয় অফিসারদের সাথে, সবটাই করব। এইভাবে হয় ল্যান্ড জিহাদ, যার ফলে সরকার কঠোর আইন কি আনছে এখানেও বোঝার আছে। সরকার কঠোর এইভাবে আইন আনতে চলেছেন যে বেনামি বা প্রতারণামূলক যে জমি কেনা হয়েছে, যেগুলো ভুয়ো নাম দেখিয়ে, ভুয়ো পরিচয় দিয়ে, ভুয়ো দলিল বানিয়ে যে জমি কেনা হয়েছে, তার ওপর সরকার কড়া ব্যবস্থা নেবে। সেটা তো বাতিল হবেই হবে, জমি বাজেয়াপ্ত করা হবে। রিলেট করতে পারবেন। দেখুন, নেক্সট হচ্ছে সীমান্তবর্তী এলাকায় জমি কেনার ওপর নজর রাখা। এইটা খুব ইম্পর্টেন্ট যে সীমান্তবর্তী এলাকা মানে দেশ যে আলাদা হচ্ছে, সেই সীমান্তবর্তী এলাকায় কে জমি কিনছে, কিভাবে জমি কিনছে, সে জমি কেনার মতো তার এখতিয়ার আছে কিনা, সে কি করে, তার নথি ঠিক আছে কিনা, এই পুরো গতিবিধির ওপর সরকার নজর রাখবে। যে সীমান্তবর্তী এলাকার জমি, নর্মাল জমি তো ঠিক আছে, সীমান্তবর্তী এলাকার জমি কারা কিনছে তার প্রপার ডিটেলস সরকারের কাছে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বলছেন যে যারা দখলদারি করেছে মানে অবৈধভাবে, এবং জমির মাফিয়া যারা রয়েছে, এগুলো মাফিয়ার মাধ্যমেই হয়ে থাকে, এই ল্যান্ড মাফিয়া হয়ে থাকে, জানেন তো, এরা ভয়ঙ্কর ডেঞ্জারাস। ল্যান্ড মাফিয়া ভয় দেখিয়ে দেখিয়ে জমি টার্গেট করে। যে বাড়ির ধরুন মেয়ে রয়েছে, হয়তো দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, জমি ফাঁকা পড়ে আছে, ভয় দেখিয়ে দেখিয়ে জমি কম টাকায় লেখাবে, এবং এরকম জমি মাফিয়াগিরি চলে। সীমান্তবর্তী এলাকাতেও জমির মাফিয়াদের প্রচুর উপদ্রব রয়েছে। তো এই ল্যান্ড মাফিয়াকে সরকার এন্ড করতে চায় এবং দখল করা জমি উদ্ধার করে বাজেয়াপ্ত। সরকারি খাস জমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা, এটা তো আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, যেটা আগের সরকারের টাইমে সব থেকে বেশি হয়েছে, যে সরকারি জমি বিক্রি করেছে। টুলু মণ্ডল তার থেকে বড় এক্সাম্পল হয় না। সরকারি জমি নিজের দখলে নিয়ে বিঘার পর বিঘা প্রাইভেট করে বিক্রি করে দিয়েছে, খাস জায়গা বিক্রি করে দিয়েছে। তো সরকার বলছে এটা করা যাবে না, তো ল্যান্ডই যদি চলে যায় তাহলে আর কি হলো। তো ওটার ওপরও কঠোর ব্যবস্থা, এবং সংগঠন মানে বলছে সংগঠিত চক্রের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সংগঠিত চক্র মানে কোনো গোষ্ঠী একত্রিত হয়ে এরকম কোনো কাণ্ড ঘটাচ্ছে, কোনো গোষ্ঠী একত্রিত হয়ে কোনো জায়গা দখল করছে, তো তার বিরুদ্ধে সরকার কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবে। এগুলো পুরো রিলেট হচ্ছে, মানে কি বলুন তো, আমার এটা দেখে ভালো লাগছে যে সরকার বিষয়টাকে কতটা সিরিয়াসভাবে নিয়েছে। যে সমস্ত বিষয়গুলো আমরা সিনেমাতে দেখি, ফান্ড হচ্ছে, আতঙ্কবাদী অ্যাক্টিভ হচ্ছে, প্রোটেস্ট, অনেক সিনেমাতে এটা দেখানোর চেষ্টা করা হয়েছে, যেগুলোর সাথে বাস্তবের চিত্র ম্যাচ করছে। আর এটা হচ্ছে, কনভার্সন হচ্ছে, ল্যান্ড জিহাদ হচ্ছে। এবং দেখছেন তো, এফসিআর এর মতো বিল সামান্য একটা সিম্পল মেজরিটিতে পাস হবে, 2/3ও লাগবে না। এইটা সরকার পাস করাতে গিয়ে ভয় পাচ্ছে, কারণ আনরেস্ট তৈরি হয়ে যাবে, তো মুশকিল সামাল দেওয়া। তো আমি এখন ফিল করছি সরকার যদি ফুল মেজরিটিতে থাকতো তাহলে এত প্রবলেম হতো না, বহুমত থাকতো। আজ আমি দেখছি যে যারা বিরোধীকে ভোট দিয়েছেন তো কেউ না কেউ তো দেবেনি, যে অমুক পার্টি অমুক তমুক পার্টি, যাদেরকে ভোট দিয়েছেন, এখন আপনারা ভাবুন যারা ভোট দিয়েছেন বিরোধীকে, তারা এখন ভাববে যে যেটা দেশের স্বার্থে, যেটা আমার সিকিউরিটি কনফার্ম করছে, এফসিআর এর মতো বিল সিকিউরিটি কনফার্ম করছে, ডিলিমিটেশন, যার ফলে আমি খুব ইজিলি সুবিধা পাবো, উমেন রিজার্ভেশন, বেশ কিছু মহিলা যারা এর ফলে বেনিফিটেড হতো, তো তারা এখন ফিল করবে এরা এই বিলের ভালো দিকটা দেখেও সংসদে পাস করতে দিচ্ছে না। তারা খাক, ভারতের ভালো চাইবে, দেখছে যে আমেরিকা ওপেন হুমকি দিচ্ছে, জানার পরেও কিভাবে বিরোধীরা বিরোধ করতে পারে, কিভাবে করতে পারে। তার মানে তাদের ইন্টেনশনেই প্রবলেম আছে, তারা চায় না এই বিলটা পাস হোক। দেশ বিরুদ্ধে চলে যাচ্ছে তো ব্যাপারটা, দেশ বিরুদ্ধে চলে যাচ্ছে ব্যাপারটা। এর থেকে বোঝা যাচ্ছে না যে এটা ঠিক না, মানে আমার চোখে এটা ঠিক লাগছে না। এফসিআর বিল পাস হওয়াটা অত্যন্ত দরকার ছিল, তো সেই জায়গায় গিয়ে আটকে যাচ্ছে সরকার, কোথাও না কোথাও উইক হয়ে যাচ্ছে, কারণ সেই পরিমাণ ভোটটা পায়নি, যেটা পেলে হয়তো সরকার উইক হতো না। আজ ফিল হচ্ছে যে হ্যাঁ, 2024-এ ভোট কম পাওয়াতে সরকার একটু উইক আছে। আপনারা অনেকে বলছেন কখন জনতা পার্টি হয়েছে তো কি হয়েছে, সরকার কেন অ্যাগ্রেসিভলি স্টেপ নেয়নি? কি করে নেবে? সেই পাওয়ারটাই তো মানুষ দেয়, যেটা দেয়নি।
যার ফলে বুঝতে পারছেন যে পরিস্থিতি বেসামাল হয়ে যাচ্ছে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।